আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। দেশে বাড়ছে নারী নির্যাতনের সংখ্যা, রাস্তাঘাট এমনকি কর্মক্ষেত্র সুরক্ষিত নয় মহিলারা। কেন বাড়ছে মহিলাদের ওপর অত্যাচার? মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় এবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। মহিলাদের ওপর অপরাধে দেশের শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ, বাংলার পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। দেশের বিধায়ক এবং সাংসদ মিলিয়ে 151 জন নেতার বিরুদ্ধে মামলা, অর্থাৎ জনপ্রতিনিধিদের ওপরও ভরসা রাখতে পারছেন না মহিলারা। অন্যদিকে আরজি করে মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবং মুম্বাইয়ের থানের একটি নার্সারি স্কুলে 2 পড়ুয়াকে যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল দেশ। নিত্যদিন নারী নির্যাতনের খবর, কোথাও ধর্ষণ, কোথাও হেনস্থা, কোথাও দিনে দুপুরে খুন। শিশু থেকে প্রাপ্তবয়স্ক নৃশংস ঘটনার শিকার প্রত্যেকেই। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, দেশে কেন বাড়ছে মহিলাদের ওপর অত্যাচার? মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় এবার চাঞ্চল্যকর তথ্য। মহিলাদের ওপর অপরাধে দেশের বিধায়ক এবং সাংসদ মিলিয়ে 151 জন নেতার বিরুদ্ধে মামলা। এই সংখ্যা সত্যিই চোখ খোলার মতো। জনপ্রতিনিধিদের হাতেও সুরক্ষিত নন মহিলারা। এই সংখ্যা দেখে উঠছে সেই প্রশ্ন। বিগত লোকসভা এবং বিধানসভা ভোটের নির্বাচনগুলিতে নির্বাচন কমিশনে প্রার্থীদের পেশ করা হলফনামা থেকেই এই তথ্য সামনে এসেছে। আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, রাজ্যভিত্তিক হিসাবে নারী নিগ্রহে অভিযুক্ত সবচেয়ে বেশি বিধায়ক সাংসদ পশ্চিমবঙ্গের। দল হিসেবে সংখ্যাগুরু অপরাধী বিজেপি। 2019 থেকে 2024 জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়েছে 4693টি হলফনামা, যার মধ্যে 4809টির সমীক্ষা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। সমীক্ষা থেকে জানা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন দলের 16 সাংসদ এবং 135 বিধায়কের বিরুদ্ধে মামলা। সাংসদ বিধায়কদের বিরুদ্ধে মহিলা নির্যাতনের মামলা, সব মিলিয়ে 151 জনপ্রতিনিধি অপরাধী। পশ্চিমবঙ্গের বিধায়ক এবং সাংসদ মিলিয়ে 25 জন আইন প্রণেতার বিরুদ্ধে মামলা রয়েছে। বাংলার পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, 21 জনের বিরুদ্ধে মামলা অন্ধ্রপ্রদেশে। রাজ্যভিত্তিক ফলে তৃতীয় ওড়িশা, 17 জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা রয়েছে। উল্লেখ্য, কমিশনে জমা দেওয়া হলফনামায় 16 জন সাংসদ বিধায়ক তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণের মামলার কথা জানিয়েছেন। এদের মধ্যে 2 জন সাংসদ, বাকিরা বিভিন্ন রাজ্যের বিধায়ক। মহিলাদের উপর অত্যাচারের মামলায় দল হিসেবে বিজেপি প্রথম। গেরুয়া শিবিরে 54 জন সাংসদ বিধায়কের বিরুদ্ধে নারী নিগ্রহের মামলা। মহিলাদের উপর অত্যাচারের মামলায় দ্বিতীয় কংগ্রেস। হাত শিবিরে 23 সাংসদ বিধায়কের বিরুদ্ধে মামলা। মহিলাদের ওপর অত্যাচারের মামলায় তৃতীয় তেলেগু দেশম পার্টি। তেলেগু দেশম পার্টির 17 জন নেতার বিরুদ্ধে নারী নিগ্রহের মামলা। এছাড়াও বিজেপি এবং কংগ্রেসের 5 জন করে জনপ্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। এই মুহূর্তে কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। একই সঙ্গে মুম্বাইয়ের থানের একটি নার্সারি স্কুলে 2 পড়ুয়াকে যৌন নির্যাতনের ঘটনাতেও প্রতিবাদের ঢেউ। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় রীতিমতো ফুঁসছে দেশ। বিচার চেয়ে পথে সাধারণ মানুষ। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। শেখ হাসিনার ভবিষ্যৎ কি? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই গাদা গাদা ফৌজদারি মামলায় অভিযুক্ত করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। হাসিনা বর্তমানে ভারতে, ওদিকে খালেদা জিয়ার বিএনপি আওয়াজ তুলেছে অবিলম্বে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে হবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। বিএনপি প্রকাশ্যেই বলেছে, হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত এদেশের জনগণের ভালোবাসা পাবে না, কারণ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। ভারতের কাছে বিএনপির অনুরোধ, অবিলম্বে হাসিনাকে হস্তান্তরিত করা হোক। ভারতকে কার্যত হুঁশিয়ারি দিল খালেদা জিয়ার বিএনপি। বাংলাদেশের আইনে শেখ হাসিনা অপরাধী, বিচারের জন্য অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে, এই বক্তব্য বিএনপির। শেখ হাসিনাকে নিজেদের দখলে পেতে কার্যত মরিয়া বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী। খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
এটি দুর্ভাগ্যজনক যে আমাদের প্রতিবেশী দেশ হাসিনাকে আশ্রয় দিয়েছে। সেখানে বসে তিনি বাংলাদেশবাসীর বিজয় ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছেন। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য, আবারও কোন নব্য ফ্যাসিবাদ এসে উপস্থিত হচ্ছে। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। বিএনপির তরফে নয়াদিল্লিকে এই বার্তা দেওয়া হয়েছে। এই বার্তাকে কার্যত হুঁশিয়ারি বলেই চিহ্নিত করেছেন অনেকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এদেশের মানুষ তার বিচারের সিদ্ধান্ত নিয়েছে। ভারতের কাছে অনুরোধ অবিলম্বে তাকে হস্তান্তরিত করুন। তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। এখানেই থামেননি ফখরুল। এরপরেই নাম না করে সরাসরি ভারতকে টার্গেট করে ফখরুল বলেন, এটি দুর্ভাগ্যজনক যে আমাদের প্রতিবেশী দেশ হাসিনাকে আশ্রয় দিয়েছে। সেখানে বসে তিনি বাংলাদেশবাসীর বিজয় ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছেন। ওপার বাংলায় সাম্প্রতিক পালাবদলের পরে দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে এক সময়ের শাসক দল বিএনপি। এই পরিস্থিতিতে ওই দলে খালেদা জিয়ার পরেই যার স্থান, সেই মির্জা ফখরুলের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ এমনই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। হাসিনা ইস্যুতে ভারতের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বিএনপি। একদিকে দল হিসেবে বিএনপি এই বিষয়ে যে সুরে কথা বলছে, ঠিক সেই সুরে শোনা গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের গলাতেও। সম্প্রতি রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেছেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। হাসিনাকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর সিদ্ধান্ত নেওয়া উচিত। ও দেশের সরকারের এক প্রতিনিধি এবং অন্যতম শাসক দল বিএনপির কণ্ঠস্বর একই। সরকারের পর খালেদা জিয়ার দলও ভারতের উপর চাপ বাড়ালো। এই মুহূর্তে বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। যতদূর জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ অন্তত 27টি মামলা হয়েছে। হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। একই সঙ্গে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও করা হয়েছে। আর ঠিক এই ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে খালেদা জিয়ার দল বিএনপি। ক্রমশই পরিস্থিতি খুব জটিল হয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে। কোন পথে হাঁটবে ভারত সরকার? এই মুহূর্তে এটাই কোটি টাকার প্রশ্ন। ওদিকে আওয়ামী লীগের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক মিথ্যা মামলা করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে। আসছে আরও একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। পারিবারিক ধারা মেনে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন এমন নজির ভারতে অসংখ্য। সেই তালিকায় সর্বশেষ সংযোজন ইলতিজাম মুফতি। রাজনীতিতে হাতে খড়ি ঘটেছে কয়েক বছর আগেই। এবার ভোটের ময়দানে পা রাখলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজাম মুফতি। মুফতি পরিবারের তৃতীয় প্রজন্ম এবার জম্মু কাশ্মীরে ইলতিজার হাত ধরে রাজনীতিতে। জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উপত্যকায়। তার মাঝে রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি ভোটে লড়বেন না বলে ঘোষণা করেছেন। যদিও ওমর ও মেহবুবাকে ভোটে লড়তেই হবে এই দাবিতে তাঁদের দুজনের উপরই চাপ বাড়াচ্ছেন তাঁদের দলের কর্মী সমর্থকরা। তবে তারই মাঝে এক খবর জম্মু ও কাশ্মীরের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। কি সেই খবর? নির্বাচনী ময়দানে পা রেখেছেন মেহবুবা মুফতির 37 বছরের কন্যা ইলতিজাম মুফতি।
পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপি প্রার্থী হিসাবে মুফতি পরিবারের গড় অনন্তনাগ জেলার বীজবিহারা কেন্দ্র থেকে এবারের ভোটে লড়বেন ইলতিজা। PDP, our president, Ms. Mehbooba Mufti, knows the cost of speaking truth to power in Jammu and Kashmir. आप एक कीमत चुकाते हैं, वो कीमत हम 2019 से चुकाते आए हैं और हम चुकाते रहेंगे। और हमारे जो वर्कर्स हैं, यंग लड़के हैं, हमारे जो बुजुर्ग वर्कर्स हैं, लीडरान हैं, मैं उनका शुक्रिया करना चाहती हूँ और मैं उनको ये यकीन दिलाना चाहती हूँ दैट हम इनके सामने घुटने नहीं टेकेंगे। वी आर हियर टू स्पीक द ट्रूथ। हमने हमेशा सच्चाई का साथ दिया है और हम देते आएंगे। উপত্যকা থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর মেহবুবা মুফতি বেশ কিছুদিন গৃহবন্দী ছিলেন। তখনই দলের রাশ অনেকটাই হাতে তুলে নিয়েছেন ইলতিজা। গত 4 বছর মায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালানোর পর ইলতিজা 2023 সালে মেহবুবার মিডিয়ার উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছিলেন। মূলধারার বহু রাজনৈতিক নেতা বন্দী অথবা গৃহবন্দী থাকায় ইলতিজা হয়ে ওঠেন উপত্যকার প্রতিবাদের মুখ। গত 16ই আগস্ট দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেন কাশ্মীরে ভোট হবে 3 দফায়। ভোট গ্রহণ 18ই সেপ্টেম্বর, 25শে সেপ্টেম্বর এবং 1 অক্টোবর। ফলাফল জানা যাবে 4 অক্টোবর। ভোটের খবর জানার পরই খুশির হাওয়া বইতে শুরু করে উপত্যকায়। ইতিমধ্যেই ভোটের লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। দক্ষিণ কাশ্মীরের কিছু কেন্দ্রের প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে পিডিপি। দক্ষিণ কাশ্মীরেই 18ই সেপ্টেম্বর প্রথম দফার ভোট হবে। ইলতিজা মুফতি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, তারপর ব্রিটেনের ওয়ারউইক ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। মা মেহবুবার সংবাদ মাধ্যমে সব ধরনের বৈঠকের সময় তার পাশেই থাকেন মেয়ে ইলতিজা। 2 বছর আগে ইলতিজা এক্স হ্যান্ডেলে আপকি বাত ইলতিজাকে সাথ নামে একটি অনুষ্ঠান চালু করেন। উপত্যকার মানুষের নানা সমস্যা ক্ষোভ উঠে আসে এই অনুষ্ঠানে। অসম্ভব জনপ্রিয়তা পায় এই অনুষ্ঠান। এখন দেখার মায়ের উত্তরসূরি হিসাবে ইলতিজাকে বেছে নেয় কিনা কাশ্মীরের মানুষ। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।